নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গের এখন প্রতি মুহূর্তে পরতে পরতে রাজনীতি। সামাজিক অবস্থার অবক্ষয় হোক বা না হোক, সামাজিক অবস্থান কিছু মানুষের জীবন বদলে দিক বা না দিক, কিন্তু রাজনীতি চলছে এবং চলবে। আজকে দুপুরবেলা সংবাদ মাধ্যমে একটি খবরে বেশ তোলপাড় হয়ে যায়, সেটা হলো এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের ৩৮০ ডিগ্রি উল্টে যাওয়া। যেই সিদ্ধার্থ মজুমদার এর আগে ৩ বার গেছিলেন হাইকোর্টে বা কোর্টে গেছিলেন এবং গিয়ে বলেছেন, প্রথমে একটু অযোগ্যদের তালিকা দিয়েছেন। তারপরে বলেছেন যে অযোগ্য বাদ দিয়ে তারা কি যোগ্য? যখন প্রশ্ন করা হয় তখন সে ঠিকঠাক সদুত্তর দিতে পারেননি। আজকে এসে উনি বলছেন সুপ্রিম কোর্টে কেসটা যাওয়ার পরে যে হ্যাঁ, এই মুহূর্তে আমরা যোগ্য এবং অযোগ্যকে একটা আলাদা করার জন্য একটি পুনর্মূল্যায়ন করব এবং সেটা এই হিসেবে করবেন উনি। সেটা হলো এটা সময়ের উপর বেস করে হবে ওটা। সেটা হলো এতদিন থেকে যারা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করার পর যাদেরকে নিয়ে এখনো পর্যন্ত অন্য কোনো অভিযোগ আসেনি, তার মানে তারা যোগ্য, এই জায়গা থেকে তাদের মূল্যায়ন করে সুপ্রিম কোর্টে তারা জমা দেবে। তাহলে এটা এর আগে যখন ৫ বার করে জিজ্ঞেস করা হলো হাইকোর্টের থেকে বা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের থেকে, দেবাংশু বসাক, মোহাম্মদ সাব্বার রাশিদির যে স্পেশাল ডিভিশন বেঞ্চ বারবার তাদেরকে জিজ্ঞেস করেছিল এসএসসি কে, মধ্যশিক্ষা পর্ষদকে, কিন্তু সঠিক সদুত্তর কেউ দিতে পারেনি। তখন তারা তাহলে কেন এই কথাটা বলল না? তার মানে কি সুপ্রিম কোর্টে যাওয়ার পর ভয় পেয়ে গেল এসএসসি? যে এরকম ভুরি ভুরি উদাহরণের আগেও আছে, বিচারক বলে দিয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়, যে সেরকম যদি হয় তাহলে প্যানেল বাতিল হয়ে যাবে। ভোট চলছে, ভোটের রাজনীতিও দারুণভাবে চলছে, তৃতীয় দফার ভোট শুরু হতে চলেছে। তার আগে এটা যদি একটা বড়সড় ধাক্কা দেয় জনমানসে, একমাত্র এই একটাই তো অস্ত্র আছে বিরোধীদের কাছে, যেটা লক্ষ্মীর ভান্ডারকে চ্যালেঞ্জ করতে পারে, কম হোক বেশি হোক। এর জন্যই কি দেখি হঠাৎ করে আজকে নরেন্দ্র মোদী যখন বললেন যে যারা চাকরি হারা তাদের জন্য, তাদের মধ্যে যারা যোগ্য তাদের জন্য একটি লিগ্যাল সেল গঠন করবে বঙ্গ বিজেপি এবং একটি সোশ্যাল প্ল্যাটফর্ম গঠন করা হবে। তারা আইনি সাহায্য করবে এবং যতটা লড়াই করা যায় তার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবে বঙ্গ বিজেপি এবং তার নেতৃত্বাধীন লিগ্যাল সেল। মমতা ব্যানার্জিও সঠিক বলেছে যে ৮ দিন পর প্রধানমন্ত্রীর বোধোদয় হলো। তাহলে ৮ দিন পর যখন প্রধানমন্ত্রীর বোধোদয় হলো, তার আগে তো পশ্চিমবঙ্গ সরকার, এসএসসি নিজে, মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকেই গেছে সুপ্রিম কোর্টে তাদের কথা জানবার জন্য। প্রার্থীদের জন্য, চাকরি হারাদের জন্য উকিলও ওখানে নিযুক্ত করা হয়েছে। তার মানে কি রাজনীতি চলছে। ২৫,৭৫৩ জন মানুষ যাদের দীর্ঘশ্বাসে করুণাময়ী এখন ভারাক্রান্ত, তাদের কথা কি আদৌ চিন্তা করা হচ্ছে? নাকি কোনো মতে ঠাকুর ঠাকুর করে যদি এই দফাগুলোকে কাটিয়ে দেওয়া যায়, ভোটের সময়টাকে পার করে দেওয়া যায়, তাহলে আবার যা হবে তাই দেখা যাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তার যে মনোনয়ন জমা দেওয়ার যে প্রসেশন ছিল সেখানে এবং তমলুকের ওখানে তৃণমূল শিক্ষা সেলের অধীনস্থ যেসব আন্দোলনকারীরা ছিলেন বা তাদের নেতৃত্বে যেসব আন্দোলনকারীরা ছিলেন তাদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান বিলি হয় এবং পরিবেশ উত্তপ্ত হয়ে যায়। এরকমও অভিযোগ আসে যে ধর্ণা মঞ্চ বা অনশন মঞ্চ যেটা ছিল আন্দোলনের চাকরি হারাদের, সেখানে সেই প্রসেশন থেকে ঢিল আসে। তার মানে কি অনেকগুলো ভাগ হয়ে গেছে এই মুহূর্তে চাকরি হারা যারা কেবলমাত্র নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য, এবং এটারই সুযোগ সুবিধা তুলছে সরকারি পক্ষ থেকে বিরোধী সব দল। প্রশ্ন আপনাদের বিবেকের কাছে, যখন করুণাময়ীতে পুলিশের কালঘাম বেরিয়ে যায়, যারা চাকরি হারা তারা বা যারা যোগ্য তারা তাদের চাকরির দাবিতে আচার্য ভবন ঘেরাও করতে চায়, আবার সেখানে তমলুকে একটি মঞ্চ তৈরি হয়, সেখানেও কিছু মানুষ থাকে, সেখানেও কিছু চাকরি হারা থাকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোথাও কোথাও গিয়ে কাল্পিত দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটাও কি রাজনীতির সাথে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো ৫,০০০ অযোগ্যের চাকরি বাতিল করেছিল। সেটাকে চ্যালেঞ্জ করে যখন ডিভিশন বেঞ্চে যাওয়া হয়, তারপর যখন বাক কমিটি গঠন করা হয়, তারপরেই তো ২৫,৭৫৩ জনের চাকরি চলে গেল। তার মানে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার নিয়ে আঙুল তোলার মতো জায়গা খুব একটা নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের জেরেই তো পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলে এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকা বেরিয়েছে। এটা তো মিথ্যে হতে পারে না। তার তদন্ত, সিবিআই তদন্তের জেরেই রাতারাতি তো পরেশ অধিকারী এবং তার মেয়েকে এখান থেকে ট্রেনে চেপে, নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনে চেপে তাকে যেতে হয়েছিল সিবিআই এর দপ্তরে হাজিরা দিতে। ববিতা সরকারের কেসটা তো মিথ্যে হতে পারে না।
তার মানে ঘোটালা তো একটা হয়েছে, দুর্নীতি একটা হয়েছে। মমতা ব্যানার্জিও বলেছেন শেষ বিন্দু পর্যন্ত লড়াই হবে যাদের চাকরি গেছে তাদের। এবার প্রশ্ন হচ্ছে যাদের চাকরি গেছে তাদের মধ্যে যারা যোগ্য এবং যারা অযোগ্য, এই জায়গাটাকে ঢাকতে গিয়েই কি আজকে সবার সর্বনাশ হয়ে গেল? কারণ দোষ কার? যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে যদি যোগ্য এবং অযোগ্যকে আলাদা করে দেওয়া হয়, তাহলে কি আঙুলটা সরকারের দিকে উঠে যায় এর জন্যই? নাকি আজকে এসএসসি কেই বড় অনাথ অনাথ কেন জানি মনে হচ্ছে? প্রধানমন্ত্রী একদিকে যোগ্যদের পাশে থাকবেন বলছেন, পশ্চিমবঙ্গ সরকার যেই দল দ্বারা পরিচালিত তৃণমূল কংগ্রেস তারাও বলছে পাশে থাকবেন যোগ্যদের। যোগ্য করতে করতে সময়টা পেরিয়ে যাবে না তো? আজকে 25,753 জন চাকরিহারার সামনে চীনের প্রাচীরের মতো এত বড় যে প্রশ্ন চিহ্নটা দাঁড়িয়ে আছে, সেটার সুরাহা কবে হবে? এসএসসি যদি জানতই, এসএসসি যদি পারতই, তাহলে কেন এতদিন অপেক্ষা করা হলো? হাইকোর্ট 5 বার জিজ্ঞেস করার পরেও তারা সঠিক উত্তর কেন দেয়নি? হাইকোর্ট যখন বারবার বলছিল যে প্যানেল বাতিল হয়ে যেতে পারে যদি সদুত্তর না আসে, তাহলে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি সেদিন কেন ঘুমিয়েছিল? চাকরি যাদের গেছে তারা তৃণমূল না বিজেপি না সিপিএম, এটা বড় প্রশ্ন নয়। বা চাকরি তাদের ফিরিয়ে দেবে কে? সেটাও বড় প্রশ্ন নয়। প্রশ্ন তাদের চাকরিটা ফিরে পাওয়া ভীষণভাবে জরুরি। কেবলমাত্র যে বেতনটা রয়েছে ওই বেতনটার জন্য নয়, সামাজিকভাবে মানুষগুলোর যে হেনস্থা হয়েছে, মানসিকভাবে গোটা পরিবারটা যেই ধাক্কাটা খেয়েছে বা যেই পরিবারগুলো ধাক্কা খেয়েছে, সেটার থেকে রিকভার করার দায় কে নেবে? সেটাই বড় প্রশ্ন। তাই মানুষগুলোর চাকরি যেন তারা ফিরে পায় যারা যোগ্য, সেটা যেন হয়। তারপরে গিয়ে যেন বাকি রাজনীতিটা হয়, সেটাই এখন দেখার। ভালো থাকবেন, নমস্কার।